স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমি নাফিসা হক। যাচ্ছি পুরো খবরে। টানা ষষ্ঠ দিনের মতো নগর ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে ইশরাক হোসেনের সমর্থকরা। মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে ছোট ছোট মিছিল নিয়ে নগর ভবনের সামনে এসে অবস্থান নেন তারা। বলেন, ঢাকা দক্ষিণ সিটি থেকে কাঙ্ক্ষিত সেবা পাওয়া যাচ্ছে না। আদালতের রায় অনুযায়ী ইশরাক হোসেনের শপথের দাবি না মানলে আন্দোলন চলবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় সেই গেজেটের আলোকে শপথ পাঠ করে তাকে এই নাগরিক সেবা দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না। যতদিন পর্যন্ত আমাদের শপথ না করাবেন ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। অনতি বিলম্বে জনদুর্ভোগ লাঘব করার জন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ইশরাক সাহেবকে সেবা করার সুযোগ দেবে। দর্শক, ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে চলমান ঘটনা নিয়ে আরো খবর জানব। ইঞ্জিনিয়ার ইশরাককে আসলে শপথ না পড়ানোর জন্য যে রিট করা হয়েছিল, ইঞ্জিনিয়ার ইশরাককে শপথ না পড়ানোর জন্য যে রিট করা হয়েছিল সেটার কিন্তু শুনানি চলছে এখন পর্যন্ত, এবং কিছুক্ষণ আগে কিন্তু সেটার আসলে 4টা পর্যন্ত আসলে মুলতবি করা হয়েছে এবং 4টার পরে আবার কোর্ট বসে সে বিষয়ে আসলে শুনানি চলবে। তো আসলে যে রিটকারী আইনজীবী মামুনুর রশিদ, তিনি আসলে শুধু ইঞ্জিনিয়ার ইশরাককে আসলে শপথ বাক্য পাঠ করানোর বিরোধিতায় নয়, যে আসলে নির্বাচন ট্রাইব্যুনাল যে আসলে আদেশটা দিয়েছিল তাকে আসলে মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছিল, সেই ট্রাইব্যুনালের সেই বিচারকের বিরুদ্ধেও আসলে ব্যবস্থার বিষয়ে তিনি কিন্তু আসলে রিটে উল্লেখ করেছেন। তো আসলে শুনানিতে যে বিষয়টি বলা হয়েছে এখন পর্যন্ত, যেটা হচ্ছে যে সাক্ষ্য গ্রহণ অর্থাৎ ক্রস চেক করার যে বিষয়টা, সেটা কিন্তু এখনও চলমান, এবং এ বিষয়ে কিন্তু উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করা হচ্ছে প্রতিনিয়তই, এবং সেটা কিন্তু সাময়িক বিরতির কারণে আসলে পরবর্তীতে 4টার পরে আসলে যে কোর্ট বসবে তখন আসলে বিস্তারিত বলা যাবে। তো এখন পর্যন্ত যে বিষয়টা আমরা জানতে পেরেছি যে 4টার পরে কোর্ট বসার পরে এ বিষয়ে বিস্তর আলোচনা করার পরে কিন্তু আসলে যে কোনো সিদ্ধান্তে পৌঁছাবে কোর্ট। তো এখন পর্যন্ত হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ইঞ্জিনিয়ার ইশরাককে শপথ বাক্য পাঠ করানোর বিষয়ে যে বিরুদ্ধে যে রিট করা হয়েছে, না পড়ানোর জন্য যে রিট করা হয়েছে, সেটার এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। তো পরবর্তীতে কোনো তথ্য আসলে আমরা আপনাদের মাধ্যমে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ সহকর্মী মাহমুদুল হাসান এবং মাসুদ আলাবনী। সরকার গায়ের জোরে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ নিতে দিচ্ছে না, এমনটাই অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অভিযোগ করেন, শেখ হাসিনার মতো নির্বাচন নিয়ে টালবাহানা করছে সরকার। সকালে রাজধানীর খিলক্ষেতে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানে আহত রাকিবুল হাসানের শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। আর এ সময় আর্থিক অনুদান তুলে দেওয়া হয় রাকিবুলের পরিবারের হাতে। পরে সাংবাদিকদের সামনে কথা বলেন রুহুল কবির রিজভী। সে তো আদালতের রায় নিয়ে কাজ করছে, সে তার শপথ নেওয়ার কথা, কিন্তু সরকারের পক্ষ থেকে গায়ের জোর খাটানো হচ্ছে। তাহলে চট্টগ্রামের যে আমাদের সাদাত, সে কি করে মেয়র হতে পারলো? আজও এই অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার মতোই নির্বাচন নিয়ে টাল বাহানা করছেন। সততার উপর ভিত্তি করে কাজ করতেন তাহলে নির্বাচনের ডেডলাইন দিতেন, নির্বাচনের তারিখ ঘোষণা করতেন। জনগণের ভোটে নির্বাচিত হয়েও প্রতিহিংসার শিকার ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। আরও বলেছেন, ভারত বাংলাদেশের সাথে প্রতিহিংসা করে চলছে, আওয়ামী লীগের টাকায় বিএনপি রাজনীতি করছে, এমন মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান শামসুজ্জামান দুদু। 40,000 কিউসেক পানি আমাদের বরাদ্দ আমাদের পাবে আন্তর্জাতিক চুক্তি, সেই দাবির প্রেক্ষিতে যেটা প্রাপ্য সেটা আমরা পাইনি। এখনো আমরা সেই প্রতিহিংসার রাজনীতি দেখছি। জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরেও যাকে ঢাকার মেয়রের দায়িত্ব দেওয়া হয়নি,
সেই ছেলেটি ইন্ডিয়ার ইসরা। গণতন্ত্র প্রতিষ্ঠার মূল বাধা এখনও রয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেছেন, গণতন্ত্রের ঐক্যই গণতন্ত্র প্রতিষ্ঠার মূল শক্তি। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। আরও বলেছেন, ফ্যাসিবাদ বিদায় নিলেও জনগণের আকাঙ্ক্ষার গণতন্ত্র এখনও পুনঃপ্রতিষ্ঠা পায়নি। স্থানীয় নির্বাচন দেখিয়ে জাতীয় নির্বাচন পিছিয়ে দিতে চাওয়ার পেছনে ভিন্ন উদ্দেশ্য রয়েছে বলেও মত দিয়েছেন তিনি। এই রাষ্ট্রের কল্যাণের জন্য কি কাজ করা হবে, এই সিদ্ধান্ত নেওয়ার মালিক এদেশের জনগণ। আর জনগণ সেই ক্ষমতা, সেই অধিকার প্রয়োগ করে তার ভোটাধিকারের মাধ্যমে। ফ্যাসিবাদ বা স্বৈরাচার তার পতন হয়েছে, কিন্তু এখনো জনগণের শাসন, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসন, অর্থাৎ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় নাই। কারাগারে পাঠানোর একদিন পরেই হত্যা চেষ্টা মামলায় জামিন পেলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন। আজই নুসরাত ফারিয়া কারামুক্ত হবেন বলে আশা করছেন তার আইনজীবী। বৈষম্য বিরোধী আন্দোলনের একটি হত্যা চেষ্টা মামলায় আসামি করা হয় অভিনেত্রী ফারিয়াকে। রবিবার দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। জুলাই 9 তারিখ থেকে অগাস্টের 14 তারিখ পর্যন্ত উনি কানাডায় অবস্থান করছিলেন এই মামলার ঘটনার সময়কালের অনুসারে। তো সে মর্মে সন্তুষ্ট হয়ে বিজ্ঞ আদালত আজকে ওনার জামিন মঞ্জুর করেছে। তাকে আজকে বেল সিকিউর করায় আমি মনে করি দ্য কোর্ট এন্ড দ্য জাস্টিস সিস্টেম অফ বাংলাদেশ হ্যাজ ডান ইটস পার্ট। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য পুনরায় মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাজেটে এই বিষয়ে অর্থ বরাদ্দ রাখা হবে, যা কার্যকর হবে জুলাই মাস থেকে, জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা। বলেন, গত জানুয়ারি থেকে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা কার্যকরের পরিকল্পনা ছিল সরকারের। সেই অনুযায়ী উদ্যোগও নেওয়া হয়েছিল, কিন্তু সংকটকালীন অর্থনৈতিক পরিস্থিতিতে এই উদ্যোগের সমালোচনা করেন অর্থনীতিবিদরা। আর এমন প্রেক্ষাপটে তখন মহার্ঘ ভাতা দেয়া থেকে সরকার সরে এলেও এখন নতুন করে আবারও উদ্যোগ নেওয়া হয়েছে। মহার্ঘভাতা আমরা অ্যাক্টিভলি কনসিডার করছি। এটা নিয়ে আমি কনসিডার করছি, একটা কমিটিকে দায়িত্ব দিয়েছে আমি, ওরা ওয়ার্কআউট করলে আমার কাছে দেবে। হওয়ার চান্স মোটামুটি, কিন্তু হয়তো একটু সময় লাগবে। আমি বাজেটের ওয়ার্কআউট করে দেখি কখন থেকে দিতে পারবো, কত দিতে পারবো। বাংলাদেশে আজ থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো স্টারলিংক। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। স্টারলিংক যাত্রা শুরু করায় সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্টারলিংকের যে কোনো প্যাকেজ নিতে গ্রাহককে শুরুতে এককালীন ৪৭,০০০ টাকা ব্যয় করে সেটআপ কিট কিনতে হবে। মাসিক সর্বনিম্ন খরচ হবে ৪,২০০ টাকা। বাংলাদেশের আবাসিক এলাকায় যেখানে আমরা বলি ডিপ ইনডোর, যেখানে মোবাইল নেটওয়ার্ক পৌঁছে না, সেসব ক্ষেত্রে স্টারলিংক বেটার পারফর্ম করবে। গ্রামীণ হাটবাজারে কিংবা শহরে কন্ডোমিনিয়াম বা অ্যাপার্টমেন্টে এটা ব্যবহার করা যাবে এবং ব্যক্তি চাইলে এটা শেয়ার করতে পারবে। তবে আমরা এখানে যেটা রেখেছি, আমাদের আইএসপি সহ যারা আমাদের লোকাল ইন্টারনেট প্রোভাইডার আছে তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা এই ডিভাইসটার উপরে মোবিলিটি সুযোগ দেইনি। জুলাই আন্দোলনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসরদের তালিকা প্রকাশ করেছে জুলাই ঐক্য। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব সংবাদ সম্মেলনে সচিবালয়ে কর্মরত ৪৪ জন সরকারি কর্মকর্তা ও ৯৫ জন ম্যাজিস্ট্রেটের আংশিক তালিকা প্রকাশ করে সংগঠনটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জুলাই ঐক্যের সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। সরকারের কাছে ৮ দফা দাবির কথাও তুলে ধরেন তিনি। বিগত ফ্যাসিস্ট সরকারকে যারা ইন্ধন দিয়েছে বিভিন্ন থানায় এবং সামরিক বেসামরিক প্রশাসন থেকে, আজ পর্যন্ত আমরা যাদের বিরুদ্ধে কেস করছি আমাদের একজন আসামিকেও ধরা হয়নি।
উল্টা আরো আমাদেরকে হুমকি দিচ্ছে আসামিদের পক্ষ থেকে, এবং বিভিন্ন দল থেকেও আমাদেরকে হুমকি দিচ্ছে এই নামগুলি উদ্ধার করার জন্য কেস থেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে বেড়েই চলেছে বিভক্তি, আর এরই বহিঃপ্রকাশ দেখা গেল রংপুরে। সম্প্রতি অর্থ আত্মসাৎ, চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ নানা অভিযোগ তুলে গণপদত্যাগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। তবে এই সব অভিযোগ অস্বীকার করে পাল্টা সংবাদ সম্মেলন করেন কমিটির গুরুত্বপূর্ণ পদে থাকা নেতারা। রংপুর থেকে রেজাউল করিম মানিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলা ও মহানগর কমিটির 16 নেতা পদত্যাগ করেছেন। কমিটির কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে তারা দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল, নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন অভিযোগ তুলেছেন। এ সময় এই প্ল্যাটফর্ম ছাড়ার ঘোষণা দেন আরও অর্ধশতাধিক কর্মী। বেশ কিছুদিন ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে বিভক্তি, যা রূপ নেয় গণপদত্যাগে। আমাদের রংপুরের মধ্যে একটা মেলা হয়েছে এবং সেখানে লটারি নামক একটি জুয়া চালানো হয়েছে। সবাইকে বলা হয়েছে ভাই আপনারা কিছু অ্যাকশন নেন। তারা প্রথমে দৌড়াদৌড়ি করলো, কিন্তু তারপর যখন তাদের কাছে মানে মেলার লোকেরা যখন তাদেরকে রিচ করলো, নেগোসিয়েশন করলো, তারা টাকা নিয়ে তারপর সব কিছু ধামাচাপা দিয়ে দিল। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা বিভিন্ন পদে আসীন হওয়ার পর নানা রকম অপকর্মে লিপ্ত হন বলে অভিযোগ উঠেছে, যা সংগঠন বিরোধী ও অভ্যুত্থান বিরোধী বলে দাবি করেন পদত্যাগ করা নেতাকর্মীরা। আহতদের যে ত্রাণের প্যাকেজগুলো দেওয়ার কথা ছিল, স্মার্ট প্যাকেজ, আহতদের 2 প্যাকেট করে দেওয়ার কথা, কিন্তু আহতরা 1 প্যাকেট করতে পাচ্ছিল। এটা দায়িত্বে জেলা কমিটি ছিল। তাদেরকে যখন এটারও কোয়েশ্চেন আস্ক করা হয়, তারা স্পেসিফিক কোনো কোয়েশ্চেন এখানে অ্যান্সার দিতে তারা পারেনি। তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন করেন কমিটিতে থাকা জেলার নেতাকর্মীরা। আমাদের যে ত্রাণ তহবিলের টাকা সেটা এখনো বহাল তবিয়াতে আছে, এবং টাকা অল্প হওয়ার কারণে আমরা এই যে রিসেন্টলি যে কালবৈশাখী ঝড় হলো, অনেকগুলো ক্ষয়ক্ষতি হয়, আমরা দিতে পারিনি। কিন্তু অনাগত দিনে এরকম কোনো ঘটনাগুলো অবশ্যই আমরা এটা ব্যয় করবো। আমাদের ত্রাণ তহবিলের যে অবস্থা বা যেটা টাকা, সেটা বহাল তবিয়াতেই আছে। এ সময় তারা দাবি করেন পদত্যাগকারী সদস্যরা সংগঠনকে বিতর্কিত করতে এই কাজটি করেছে। এর অনেকে ফ্যাসিজমের হয়ে কাজ করছে বলে অভিযোগ তাদের। সামাজিক অবক্ষয় রংপুরে অনেক বেশি বেড়ে যাচ্ছে। আপনারা এখান থেকে আমাদের রংপুরবাসীকে উদ্ধার করেন। তো সেই জায়গায় তারা, আমরা যেখানে বন্ধ করার জন্য গেলাম, তো সেই জায়গায় তারা উল্টা আমাদের নামেই মিথ্যা অভিযোগ দিল যে আমরা সেই জায়গায় চাঁদাবাজির একটা মিথ্যা অভিযোগ দিল। জেলা ও মহানগর কমিটির কয়েকজন শীর্ষ নেতার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে 18 মে পদত্যাগ করেন অর্ধশতাধিক নেতাকর্মী। রেজাউল করিম মানিক, নিউজ 24, রংপুর। চলতি মাসের শেষ নাগাদ বঙ্গোপসাগরে যে লঘুচাপের সৃষ্টি হবে সেটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। 23 মে থেকে 28 মের মধ্যে নিম্নচাপটি ঘূর্ণিঝড় শক্তিতে রূপান্তরিত হতে পারে। আর শেষ সপ্তাহে ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশা উপকূল ও মিয়ানমারের রাখাইন রাজ্যের উপকূলের মধ্যবর্তী যে কোনো স্থানের উপর দিয়ে স্থলভাগে আঘাত হানতে পারে। খুলনা এবং চট্টগ্রামেও ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। আরব সাগর ও বঙ্গোপসাগরের মধ্যে 2025 সালের প্রথম ঘূর্ণিঝড়টি সৃষ্টি হবে। তারই নাম হবে শক্তি। বেসরকারি আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট আবহাওয়া.com এমন পূর্বাভাস দিয়েছে। সংস্থাটির দাবি 27 থেকে 30 মের মধ্যে যে কোনো সময় ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশা উপকূল ও মায়ানমারের রাখাইন রাজ্যের উপকূলের মধ্যবর্তী যে কোনো স্থানের উপর দিয়ে স্থলভাগে আঘাত হানতে পারে। তবে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর অবশ্য এখনই ঘূর্ণিঝড় শক্তির অস্তিত্ব নিয়ে কিছু বলতে নারাজ। এর মধ্যে সতর্কতায় উপকূলীয় এলাকায় মানুষ নিচ্ছে আগাম প্রস্তুতি। ঘূর্ণিঝড় বন্যা বলে আবার তো হয়ে গেলে কোনো খাওয়া দাওয়া কোনো টেনশন খালি। শক্তি যে কতটা শক্তি নিয়ে আসতেছে তা আমরা মানে এমনি আতঙ্ক হয়ে গেছি। মে মাসের শেষ সপ্তাহে একটা ডিস্টারবেন্স তৈরি হবে। এটা কোন অবস্থা যাবে, এটা ঘূর্ণিঝড় হবে কিনা বা নিম্নচাপ হবে, এটা ঘূর্ণিঝড় রূপ নেবে কিনা, এটা শেষ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। এর আগেও একটা হতে পারে, সেন্ট্রাল বের দিকে দেখা যায়, তবে সেটা আমাদের উপকূলে আসার কোনো সম্ভাবনা নেই। এটা ইন্ডিয়ান উপকূল দিয়ে আরাবিয়ান সিতে মার্চ করবে। আবহাওয়া অফিস বলছে মঙ্গলবার থেকে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে থাকবে বৃষ্টির দাপট। সারা দেশে কম বেশি বৃষ্টি হতে, এর তাপমাত্রাটা সহনীয় অবস্থায় আছে এবং বর্তমানে তাপ প্রবাহের কোনো পরিস্থিতি দেশে নেই। এবং আপনারা জানেন যে ভারী বর্ষণের আশঙ্কা কিন্তু দেশের উত্তরাঞ্চলে, অর্থাৎ রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
যার আঁচ লেগেছে নগর জুড়ে। রোদ ও বৃষ্টির লুকোচুরি খেলায় ব্যস্ত নগরী, কিন্তু দেশের উত্তর ও মধ্যাঞ্চলের আকাশে এর মধ্যে কালো মেঘের হানা। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা। হজযাত্রার 21 দিন শেষে 130টি ফ্লাইটে মক্কা পৌঁছেছেন 51,278 জন হজযাত্রী। মঙ্গলবার আরও 3টি ফ্লাইটে ঢাকা ছেড়েছেন 675 জন। ভিসা পেয়েছেন শতভাগ আবেদনকারী। এদিকে ঢাকা হজ অফিস জানিয়েছে, হজ পালন করতে সৌদি আরব গিয়ে এখনও পর্যন্ত 8 জন পুরুষ ও 1 জন নারীর মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারের সম্মতিতে সেখানেই দাফন করা হয়েছে তাদের। 2025 সালের হজ ফ্লাইট শুরু হয় গত 29 এপ্রিল। রোড টু মক্কায় 2 দেশের ইমিগ্রেশনে বাংলাদেশে হওয়া আসকোনা হজ ক্যাম্প থেকে সরাসরি মক্কায় চলে যাচ্ছেন আল্লাহর ঘরের মেহমানরা। কোনো শিডিউল বিপর্যয় ছাড়াই এই যাত্রায় 130 ফ্লাইটে মক্কায় পৌঁছেছেন 60% হজযাত্রী। আজ আরও 3টি ফ্লাইটে ঢাকা ছাড়বেন 675 জন হজ অফিস বলছে, আমার একটা সৌভাগ্য হয়েছে যে আল্লাহর পবিত্র ঘরে যাওয়ার আমার নিয়ামত দান করেছেন। এই জন্য আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করতেছি। আলহামদুলিল্লাহ, অবশ্যই ভালো লাগছে। এখনও সফল হতে পারি নাই, এসেছি। যখন গিয়ে সফল হতে পারবো তখন সবচেয়ে বেশি ভালো লাগবে। আল্লাহ যেন আমাদের এই হজটা সুষ্ঠুভাবে পালন করার সব নিয়মকানুন পালন করে যেন আমরা পালন করতে পারি। এছাড়াও শতভাগ আবেদনকারী ভিসা পেয়েছেন। ভিসা পাচ্ছেন নতুন আবেদনকারীরাও। ফেরত দেওয়া হচ্ছে বিভিন্ন কারণে আটকে যাওয়াদের টাকা। আমাদের যে আবেদনগুলো ইতিপূর্বে করা ছিল সেই আবেদনগুলোর কিন্তু আমরা শতভাগ বিষয় পেয়ে গেছি। আমাদের এখন অল্প কিছু আবেদন পেন্ডিং রয়েছে, যেগুলোর পে অর্ডার পেন্ডিং ছিল বা পাসপোর্ট সাবমিশনের অপেক্ষমান ছিল। এর সংখ্যা খুব বেশি নয়, সেগুলোও ইনশাল্লাহ খুব দ্রুতই সাবমিট হয়ে যাবে। হজ যাত্রার 22 দিনে সৌদি গিয়ে বিভিন্ন কারণে মৃত্যু হয়েছে 9 বাংলাদেশির। সেখানেই তাদের দাফন করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কুয়েটে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিচারিক কার্যক্রম বুধবার দুপুর 1টার মধ্যে সম্পন্ন করার দাবিতে নতুন করে আলটিমেটাম ঘোষণা করেছে শিক্ষক সমিতি। ওই সময়ের মধ্যে বিচারিক কার্যক্রম সম্পন্ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। বুধবার বেলা 11:30 থেকে 12:30 পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষকরা। আগামীকালকে আমাদের 11:30 থেকে 12:30 অবস্থান কর্মসূচি থাকবে এবং আমরা প্রশাসনকে 1টা পর্যন্ত সময় দিয়েছি। 1টার মধ্যে এই ডিসিপ্লিনারি কমিটির মিটিং বা যেভাবেই পারুক একটা মিটিং করে যাতে একটা সিদ্ধান্ত দেন বা বিচার কার্যটা সমাপ্ত করেন। আমাদের সবার শিক্ষকদের দাবি এই সময় যাতে দ্রুত এই বিচার কার্য পরিচালনা করে যেন আমরা ক্লাসে ফেরত যেতে পারি। শেরপুরের চেল্লাখালী নদীর পানি বিপদসীমার 106 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার সকাল 10:30টায় জেলা পানি উন্নয়ন বোর্ড এই তথ্য জানিয়েছে। এদিকে আরও কয়েকটি নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে এমন পরিস্থিতি। এমন অবস্থায় আকস্মিক বন্যার শঙ্কায় রয়েছে কয়েকটি জেলার মানুষ। এদিকে নদীর তীর ও বাঁধ রক্ষায় 8,000 জিও ব্যাগ প্রস্তুত রাখার কথা জানিয়েছে পাউবো। এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারতীয় একাধিক ভ্রমণ সংস্থার মালিক, প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আর এসব সংস্থা সচেতনভাবে অবৈধ অভিবাসনের সহায়তা করছে বলে অভিযোগ করেছে ওয়াশিংটন। ট্রাম্প দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর বদলে গেছে সেদেশের অভিবাসী নীতি। এরই মধ্যে কয়েকশো অবৈধ ভারতীয়কে দেশে ফেরত পাঠিয়েছে মার্কিন প্রশাসন। এবার ভারতীয় ট্রাভেল এজেন্সিগুলোর কর্ণধার এবং শীর্ষ কর্মকর্তাদের উপর ভিসা নিষেধাজ্ঞা চাপালো ওয়াশিংটন। দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি ব্রুস বিবৃতিতে জানিয়েছেন, ভারতে যুক্তরাষ্ট্রের মিশনগুলো সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে বিভিন্ন ট্রাভেল এজেন্সি সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ভিসা নিষেধ আরোপ করা হচ্ছে। মার্কিন স্বরাষ্ট্র দপ্তর স্পষ্ট করেছে, এসব এজেন্সি অবৈধ অনুপ্রবেশের জন্য দায়ী।
নয়াদিল্লির মার্কিন দূতাবাস তাদের ওয়েবসাইটে বারবার পোস্ট করে সতর্ক করে আসছে যুক্তরাষ্ট্রে যাওয়া ভারতীয় নাগরিকরা যেন তাদের অনুমোদিত থাকা সময়সীমা অতিক্রম না করে। এমন অবস্থায় বেশ চাপে পড়েছে নয়াদিল্লি। মাসুদ রানা, নিউজ 24। অবশেষে হয়তো সমাপ্তি হচ্ছে ইউক্রেনের দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ফোন আলাপের পরই এই জট খোলার ইঙ্গিত মিলছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন মস্কো যুদ্ধবিরতি ও শান্তি চুক্তির জন্য তিনি প্রস্তুত। আর অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও বৃহত্তর শান্তি বৈঠকে আগ্রহী। দুই দেশ এই ধ্বংসলীলার ইতি টানতে পারবে কিনা এখন সেদিকেই তাকিয়ে বিশ্ব। ইউক্রেন যুদ্ধবন্ধে দীর্ঘ প্রতীক্ষার পর দেখা দিয়েছে আশার আলো। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে গুরুত্বপূর্ণ ফোন আলাপ হয়। সংকট নিরসনের আশায় 2 ঘন্টা ধরে চলে আলোচনা। এরপরই মার্কিন প্রেসিডেন্ট বলেন বিবাদমান দুই দেশ শিগগিরই আলোচনায় বসে যুদ্ধের ইতি টানবে। ভ্যাটিকানে এই আলোচনা হলে খুব ভালো হয় বলেও মন্তব্য করেন ট্রাম্প। সোমবার এই বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দেন পুতিনও। জানান ট্রাম্পের সাথে আলোচনা ফলপ্রসূ হয়েছে। রাশিয়া ইউক্রেনের সাথে শান্তি চুক্তির জন্য কাজ করতে এবং যুদ্ধবিরতির প্রস্তাব তৈরিতে প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধবিরতি নিয়ে তার মত জানিয়েছেন। পাশাপাশি রাশিয়ার পক্ষ থেকেও ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানের কথাই বলা হয়েছে। এখন উভয় পক্ষেরই লক্ষ্য শান্তির দিকে এগোনোর সেরা উপায়গুলো নির্ধারণ করা। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বললেন ট্রাম্পের সঙ্গে তারও 2 বার কথা হয়েছে। তিনি যুদ্ধবিরতি, রাশিয়ার উপর নিষেধাজ্ঞা এবং ইউক্রেনকে বাদ দিয়ে কোনো চুক্তিতে না পৌঁছানোর উপর জোর দেন। তবে কিছু ইউরোপীয় নেতা পুতিনের সদিচ্ছা নিয়ে সন্দিহান। তাদের আশঙ্কা ট্রাম্প ও পুতিন মিলে কিয়েভের উপর এমন কোনো চুক্তি চাপিয়ে দিতে পারেন যাতে ইউক্রেনকে নিজের ভূখণ্ড হারাতে হয়। আপাতত এই ফোন আলাপ ও সম্ভাব্য আলোচনাকে ঘিরে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি ও শান্তির আশায় বুক বেঁধেছে বিশ্ববাসী। নিবির আমিন, নিউজ 24। সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।